সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আয়েশা সিদ্দিকা লিখি, সহকারী শিক্ষক শিমুলিয়া নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নবম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ জনসংখ্যা এই অধ্যায়টার উপরে ক্লাস করব। আসলে আমরা এখানে জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যার যে বন্টন, জনসংখ্যার ঘনত্ব, তারপরে জন্মহার, মৃত্যুহার, এই বিভিন্ন বিষয় এই জনসংখ্যার মধ্যে আমরা আজকে আলোচনা করবো এবং জানতে পারবো। আজকের এই অধ্যায়ের ক্লাস শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো, অর্থাৎ আজকের অধ্যায়ের শিখন ফল কি, আসলে একটু দেখে নিই। আজকের অধ্যায়ের শিখন ফলগুলো হচ্ছে বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা ব্যাখ্যা করতে পারবো আমরা। আর আজকের ক্লাস শেষে আমরা জনসংখ্যা পরিবর্তনের নিয়ামকগুলো ব্যাখ্যা করতে পারবো, জনসংখ্যা সমস্যা সমাধানের করণীয় কি সেটা ব্যাখ্যা করতে পারবো। আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা, উন্নত অঞ্চল, উন্নয়নশীল অঞ্চল, জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং জনসংখ্যা সমস্যা সমাধানের করণীয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা ক্লাসে চলে যাই সরাসরি। প্রথমে আমরা জনসংখ্যা কি, জনসংখ্যা সম্পর্কে জানবো। আমরা জানি যে কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই হচ্ছে ওই এলাকার জনসংখ্যা, অর্থাৎ কোনো এলাকায় যে পরিমাণ লোক বসবাস করে, অর্থাৎ ওই এলাকায় বসবাসকারী নারী, পুরুষ এবং শিশুর সংখ্যাই হচ্ছে ওই এলাকার জনসংখ্যা। এই পৃথিবী হাজার হাজার যুগ পেরিয়ে এসছে। খ্রিস্ট সালের প্রারম্ভ থেকে ১৫০০ বছর পৃথিবীর জনসংখ্যা খুব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। প্রথম ১৫০০ বছর কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হারটা ছিল খুবই কম এবং পরবর্তীতে সেটা আমরা যেটা দেখতে পেয়েছি যেটা তুলনামূলকভাবে দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এই যে সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের যে তারতম্য, এই তারতম্যকে জনসংখ্যা পরিবর্তনের গতিধারা বলা হয়। অর্থাৎ সময়ের সাথে জনসংখ্যা পরিবর্তনের যদি গতিটা একই রকম থাকতো তবে সেখানে সমতা থাকতো। যেহেতু তারতম্য আছে, এই তারতম্যকে আমরা জনসংখ্যা পরিবর্তনের গতিধারা বলছি। বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা। আমরা এখন বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি এবং পরিবর্তনের ধারা সম্পর্কে জানবো। দেখো যে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির ধারাকে আমরা সাধারণত ৩টি পর্যায়ে ভাগ করে থাকি। একটা প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে এবং সাম্প্রতিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে কোনটাকে বলছি আমরা? সাধারণত সুদূর অতীতকাল থেকে শুরু করে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ সুদূর অতীতকাল থেকে শুরু করে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, এবং এই সময়টাকে আমরা বলছি প্রাথমিক পর্যায়। এই সময় পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধির হার দুইটাই খুবই কম ছিল। মাধ্যমিক পর্যায়ে কোনটা? ১৬৫০ সাল থেকে শুরু করে ১৯৫০ সাল পর্যন্ত সময়কে মাধ্যমিক পর্যায়ে ধরা হয়। এই পর্যায়ে প্রথমে ধীরে এবং পরবর্তীতে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। সাম্প্রতিক পর্যায়ে হচ্ছে ১৯৫০ সাল থেকে শুরু করে ২০২০ পর্যন্ত সাম্প্রতিক পর্যায়ভুক্ত, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত সময়টাকে আমরা সাম্প্রতিক পর্যায়ে বলে থাকছি। বিগত কয়েক দশকে সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এখন আমরা এটা একটা ছকের মাধ্যমে দেখবো জনসংখ্যা পরিবর্তনের যে ধারা এবং পরিস্থিতি, সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখবো। ১৯৫০ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৫৩ বিলিয়ন। ১৯৬০ সালে গিয়ে জনসংখ্যা পরিস্থিতি ছিল ৩.০৩ বিলিয়ন। ১৯৭০ সালে গিয়ে দাঁড়ায় ৩.৬৯ বিলিয়ন। ১৯৮০ সালে ৪.৪৫ বিলিয়ন। ১৯৯০ সালে ৫.৩২ বিলিয়ন। আমরা কিন্তু ছকে লক্ষ্য করছি যে আস্তে আস্তে কিন্তু জনসংখ্যা পরিবর্তনের ধারটা বৃদ্ধি পেতে আছে। ২০০০ সালে এসে দেখো ৬.১৩ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে ৬.৯২ বিলিয়ন, ২০১৫ সালে ৭.৩৫ বিলিয়ন এবং ২০১৭ সালে এসে আমরা দেখেছি ৭.৬০ বিলিয়ন। অর্থাৎ ১৯৫০ সাল থেকে শুরু করে আমরা প্রথমে দেখেছি জনসংখ্যা বৃদ্ধির ধারাটা খুবই কম ছিল, পরবর্তীতে সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে এর মাধ্যমে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির ধারা ১৯৫০ থেকে ২০১৭ একটা জরিপ অনুযায়ী দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার বিজ্ঞানে। দেখো আমরা এখানে জরিপে যেখানে পিরামিডের সাথে দেখছি ১৯৫০ থেকে ১৯৬০, তারপরে ৭০, ৮০, ৯০, ২০০০, ২০১৫, ২০১৭, এটা ধাপে ধাপে ক্রমান্বয়ে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ধারাটা বৃদ্ধি পেয়েছে। এখন এই যে
জনসংখ্যা বৃদ্ধির ধারার উপর নির্ভর করে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উন্নত অঞ্চল আর একটা হচ্ছে উন্নয়নশীল অঞ্চল। উন্নত অঞ্চলটা কি? উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে এবং জনসংখ্যা কিন্তু স্থিতিশীল। উন্নত অঞ্চলে সবসময় জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায় এবং জনসংখ্যা স্থিতিশীল থাকে। জনসংখ্যা কাঠামো দেখলে বোঝা যাবে যে এর ভূমি কম প্রশস্ত থাকে, উপরের দিকে প্রশস্ততাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং স্থিত হয়ে উপরের দিকে গিয়ে আবার শুরু হয়েছে। উন্নত দেশে নারী ও পুরুষের শতকরা বৃদ্ধির হারে খুব বেশি পার্থক্য থাকে এবং নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কম থাকে। উন্নতশীল দেশ, উন্নত অঞ্চলে বা উন্নতশীল দেশে সবসময় নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কম থাকে। কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, ফলে দেশের অর্থনৈতিক কার্যাবলীতে তারা কি করে যথেষ্ট অবদান রাখতে পারে। এই যে আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখছি উন্নত দেশসমূহ এবং উন্নয়নশীল দেশসমূহ। উন্নতশীল দেশে নারী এবং পুরুষের দেখা যাচ্ছে সমতা থাকে এবং হচ্ছে অনেক কম থাকে, এবং আমরা যেটা দেখলাম যে উন্নয়নশীল অঞ্চলে কি সেটা একটু দেখি। দেখো উন্নয়নশীল অঞ্চলে কি হয়, উন্নয়নশীল অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার এখনো যথেষ্ট বেশি। উন্নতশীল অঞ্চলে দেখেছিলাম জনসংখ্যা বৃদ্ধির হার কম, কিন্তু উন্নয়নশীল অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার যথেষ্ট বেশি। উন্নয়নশীল দেশে আর কি দেখা যায় যে বিগত কয়েক দশকে যে মৃত্যুর হার কমেছে, সে হারে জন্মহার কিন্তু কমেনি। মৃত্যুর হার কমেছে কিন্তু জন্মের হার কিন্তু কমেনি, জন্মের হার বাড়তেই আছে। এই দেশগুলো জনসংখ্যা কাঠামোর ভূমি অত্যন্ত প্রশস্ত। জনসংখ্যা কাঠামোর এখানকার ভূমি কিন্তু অত্যন্ত প্রশস্ত। আর কি শীর্ষভাগ সংকীর্ণ। আমরা পিরামিডের দিকে দেখেছি যে এখানে শীর্ষভাগ কিন্তু দেখো সংকীর্ণ। হ্যাঁ, উন্নয়নশীল অঞ্চলে হচ্ছে ভূমি কাঠামো হচ্ছে প্রশস্ত, কিন্তু উন্নয়নশীল শীর্ষভাগ কিন্তু আবার হচ্ছে থাকে সংকীর্ণ থাকে। ফলে কি হয়, মোট জনসংখ্যা শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের অনুপাত বেশি থাকে। শিশু এবং অপ্রাপ্তদের বয়স্কের অনুপাত বেশি থাকে। এর ফলে যেটা হয়, নির্ভরশীল জনসংখ্যা অর্থাৎ যারা চাকরি করে না, অন্যের উপর নির্ভরশীল, এই নির্ভরশীল জনসংখ্যা বেশি থাকে। আর কর্মক্ষম জনসংখ্যা কম থাকার ফলে অর্থনৈতিক দিক থেকে এ সকল দেশ কি হয়, অনেক পিছিয়ে পড়ে। কর্মক্ষম জনসংখ্যা অনেক কম থাকে কিন্তু নির্ভরশীল জনসংখ্যা উন্নয়নশীল দেশে বেশি দেখা যায়। জনসংখ্যা পরিবর্তনের নিয়ম। জনসংখ্যা একটা সক্রিয় পরিবর্তনশীল উপাদান। জনসংখ্যার এই পরিবর্তন ঘটছে জন্ম, মৃত্যু ও অভিবাসনের কারণে। এই জন্ম, মৃত্যু, অভিবাসনের কারণে কিন্তু এই পরিবর্তনটা ঘটে থাকে। প্রথমে আমরা জন্মহার সম্পর্কে জানব। স্বাভাবিক জন্মহার নারীদের সন্তান ধারণের সামর্থ্য নির্দেশ করে। কোন নির্দিষ্ট এক বছরে প্রতি 1000 নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে সাধারণ জন্মহার বলে। অর্থাৎ কোন এক বছরে প্রতি 1000 নারীর কতজন সংখ্যা হচ্ছে সন্তান জন্মদান করলো, এটাকে আমরা বলছি সাধারণ জন্মহার। এই বিষয়টাকে আমরা নিম্নভাবে বলতে পারি যে সাধারণ জন্মহার সমান সমান নির্দিষ্ট বছরে জন্মিত সন্তান ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরে প্রজননক্ষম নারীর সংখ্যা গুণিত 1000। আর স্থূল জন্মহার বলতে আমরা যেটা বুঝি, স্থূল জন্মহার বলতে যেটা হচ্ছে বলতে পারি আমরা যে কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণিত 1000। এই সূত্র নির্ণয় করে আমরা স্থূল জন্মহার নির্ণয় করে থাকি। সাধারণত নিম্নোক্ত বিষয়গুলোর কারণে হচ্ছে জন্মহারের ভিন্নতা দেখা যায়। কি কি কারণে ভিন্নতা দেখা যায়? দেখো, বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য। বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্যের উপরে কিন্তু জন্মহারের পার্থক্য লক্ষ্য করা যায়। শিক্ষা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় শিক্ষা ব্যবস্থাটা অনেকে অল্প শিক্ষিত কিংবা হচ্ছে যাদের মধ্যে শিক্ষার হার কম, তাদের মধ্যে কুসংস্কার অনেকটা বেশি দেখা যায়। এটার ফলে জন্মহারে তারতম্য দেখা যায়। পেশাগত অবস্থানে জনসংখ্যা তারতম্যের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উপাদান। কারণ যারা দেখা যাচ্ছে মানে পেশাজীবী, কর্মজীবী, তারা কিন্তু তাদের পেশা নিয়ে, কর্মসংস্থান নিয়ে অনেক ব্যস্ত থাকে। ফলে তারা এইটার দিকে একটু মনোযোগী করে। গ্রাম শহরের আবাসিকতা। গ্রাম এবং শহরের আবাসিকতা, গ্রামের বসবাসে এবং শহরের বসবাসের হচ্ছে ব্যবস্থার উপরও জনসংখ্যা পরিবর্তনের ধারাটা হচ্ছে নির্ধারণ হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখো মৃত্যুহার নিয়ে আলোচনা করব। স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহার বলতে কি বুঝি আমরা, যে নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে স্থূল মৃত্যুহার নির্ণয় করা হয়। অর্থাৎ স্থূল মৃত্যুহারের সূত্র হচ্ছে কোন বছরের মৃত্যুবরণকারী মোট সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণিত 1000। মৃত্যুহারের পার্থক্য নিম্নোক্ত বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। মৃত্যুহারের পার্থক্য প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জন্য হয়ে থাকে যে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে ঘটে থাকে এবং এটার ফলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক লোকজন মারা যায় এবং এটার ফলে কি হয়, মৃত্যুহারের তারতম্য ঘটে থাকে। যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা। হঠাৎ করে যদি কোনো
কোনো দেশে কোনো এলাকায় কিংবা কোনো হচ্ছে একটা এতে হচ্ছে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সাধারণত একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধে অনেক লোক মারা যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বলতে আমরা যেটা বুঝি এলাকা ভিত্তিক কোনো দাঙ্গা কিংবা মারামারি, এটার মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লোকজন আহত হচ্ছে, মারা যাচ্ছে। এটার কারণেও কিন্তু মৃত্যুহারের পার্থক্য বা এটা মৃত্যুহারকে প্রভাবিত করে থাকে। রোগ ও দুর্ঘটনা, বিভিন্ন ধরনের রোগ, যেমন হচ্ছে আমরা আগে অতীতে দেখেছি অনেক মহামারী রোগের কারণে অনেক লোক অনেক দেশে মারা গেছে। এই যে যেমন 2020 সালে আমরা যেটা দেখলাম যে করোনা মহামারীতেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে অনেক লোক মারা গেছে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের রোগে মহামারীতে মারা যাওয়া কিংবা রোগ অ্যাক্সিডেন্ট বিভিন্ন হচ্ছে, তারপর অনেক সময় লঞ্চ ডুবি, এরকম বিভিন্ন দুর্ঘটনাতে যখন অনেক লোক মারা যায় তখন এটা কি হয়, এটা মৃত্যুর হারকে প্রভাবিত করে থাকে। অভিবাসন, অভিবাসনটা কি? জীবন ধারণের মৌলিক ও নানা মৌলিক চাহিদা ও নানা প্রয়োজনে মানুষ কি করে, বহু লোক বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে, তাই না? আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে থাকি। স্থায়ী বসবাসের উদ্দেশ্যে যখন মানুষ গ্রাম থেকে শহরে কিংবা শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করে, একে আমরা অভিবাসন বলে থাকি। এই যে প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবাধ অভিবাসন আর একটা হচ্ছে বলপূর্বক অভিবাসন। এখন অবাধ অভিবাসনটা কি? অবাধ অভিবাসন হচ্ছে যখন নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দ মতো স্থানে গিয়ে বসবাস শুরু করে, তখন তাকে সেটা আমরা বলি অবাধ অভিবাসন। অর্থাৎ এই অবাধ অভিবাসনের জন্য কেউ আমাকে বাধ্য করে না, নিজের পছন্দ মতো বা নিজের হচ্ছে প্রয়োজনে আমরা বাসস্থান ত্যাগ করে সেখানে গিয়ে হচ্ছে বসবাস শুরু করি, সেটা হচ্ছে অবাধ অভিবাসন। আর বলপূর্বক অভিবাসন হচ্ছে যেটা হচ্ছে আমি নিজের ইচ্ছায় না, দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে পারিবারিক কোনো কারণে হতে পারে, কিংবা হচ্ছে এলাকা ভিত্তিক কোনো সমস্যার কারণে হতে পারে, কিংবা দেশ ভিত্তিক কোনো সমস্যার কারণে হতে পারে, জোরপূর্বক বা বলপূর্বক সেই স্থান থেকে আমাদেরকে দেখা যাচ্ছে ওই স্থান থেকে ওই স্থানের জনগণকে হচ্ছে বিতাড়িত করা হলো এবং সেখান থেকে গিয়ে তারা অন্য স্থানে অন্য দেশে বসবাস শুরু করলো। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে রোহিঙ্গা তারা কি করেছে, মায়ানমার থেকে বাংলাদেশে হচ্ছে এসে তারা হচ্ছে নতুন করে বসতি স্থাপন করেছে। এটা হচ্ছে বলপূর্বক অভিবাসন, কারণ তারা কিন্তু নিজের ইচ্ছায় আসেনি, স্বেচ্ছায় তারা অভিবাসন করেনি, তাদেরকে জোরপূর্বক সেই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারা এখানে এসে হচ্ছে নতুন করে বসতি স্থাপন করেছে। এই ধরনের বসতিকে আমরা বলছি বলপূর্বক অভিবাসন। জনসংখ্যা সমস্যা আমাদের দেশে একটা বিরাট সমস্যা। এই যে জনসংখ্যার সমস্যার সমাধানের করণীয় গুলো কি? আমাদের জন্মহার হ্রাস করা, আমাদেরকে জন্মহার কি করতে হবে? হ্রাস করতে হবে। উদ্বাস্তু আগমন বন্ধ করতে হবে অথবা বহির্গমন বৃদ্ধি করতে হবে। বাইরের দেশ থেকে উদ্বাস্তু আগমন হচ্ছে আমাদেরকে হ্রাস করে কমাতে হবে, কিংবা কি করতে হবে? আমাদের দেশ থেকে বাইরে হচ্ছে যাওয়ার হচ্ছে পরিমাণটা বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। আইন করে বিবাহের বয়স বৃদ্ধি করতে হবে। আইন করে আমাদের একটা নির্দিষ্ট আইন করতে হবে, সেখানে বিবাহের বয়স বাড়াতে হবে। এই বয়সের আগে কোনো ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। সন্তান সংখ্যা সীমিত রাখতে হবে। আমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন হচ্ছে 2 এর অধিক বা তার অধিক অধিক সংখ্যক সন্তানকে যেন জন্ম হচ্ছে না করে, সেদিকে হচ্ছে আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সন্তান সংখ্যা সীমিত রাখতে হবে। মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। মহিলাদেরকে বেকার বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এগুলো হচ্ছে জনসংখ্যা সমস্যা সমাধানের করণীয়। এখন আমরা প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার কি প্রভাব পড়ে সেটা একটু দেখব। তাহলে দেখো, প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি করতে পারে? ভূমির উপর কি করে জনসংখ্যার প্রভাব পড়ে? অতিরিক্ত জনসংখ্যার অধিক ফসল চাষের ফলে কি হবে? উর্বরতা হ্রাস পাবে। উর্বরতা যখন হ্রাস পাবে মাটির জৈব উপাদান কমে যাবে। আবার কি হবে? অধিক ফলনের জন্য অধিক সার প্রয়োগ করতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়, এর ফলে মাটি দূষিত হয়ে পড়ে। বন পাহাড় কেটে আবাদি ভূমিকরণ করা হয়, এর ফলে কি হয়? ভূমি উন্মুক্ত হয়ে পড়ে, মাটির ক্ষয় বৃদ্ধি পায়। কৃষি ভূমি খণ্ডিত হয়ে যায়, খণ্ডভাগে বিভক্ত হয়ে যায়, বসতবাড়ি ও গৃহস্থালী কাজে ব্যবহৃত হয়। ভূমি বিভাজন হয়, এর ফলে কি হয়? নতুন অবকাঠামো স্থাপন হয়, বাণিজ্য কেন্দ্র স্থাপন হয়। যোগাযোগের জন্য আমরা যেটা করি, ভূমি ব্যবহার বৃদ্ধি করি, স্কুল কলেজ প্রশাসন কেন্দ্র স্থাপনের জন্য ভূমি ব্যবহার বৃদ্ধি করি। এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। আর কিসের উপর হতে পারে? পানির উপর। পানির উপর কি হয়? দেখো, কৃষি ক্ষেত্রে সেচ কাজে ব্যবহার করা হয়, এতে ভূগর্ভস্থ পানির স্তর কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। তারপর পানি বা খাবার পানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভূমিগত পানির অধিক ব্যবহারের ফলে মাটির নিচে পানির স্তর যেটা সেটা নেমে যাচ্ছে এবং নোনা পানি তলদেশে প্রবেশ করছে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে।
যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার ও এতে তেল বর্জ্য সংযুক্ত হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে যখন ব্যবহার করা হচ্ছে তখন এতে কি হচ্ছে, তেল এবং বর্জ্য পদার্থ সংযুক্ত হচ্ছে। শিল্পক্ষেত্রে ব্যবহার ও এতে রং, গ্রিস, রাসায়নিক দ্রব্য সংযুক্ত হচ্ছে। এইভাবে কিন্তু অধিক জনসংখ্যা আমাদের প্রাকৃতিক সম্পদের উপর হচ্ছে প্রভাব ফেলছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যাগুলো কি? বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রথমই হচ্ছে জমির খণ্ডবিখণ্ডতা, মাথা পিছু আয় হ্রাস, অত্যাধিক জনসংখ্যা, মাথা পিছু আয় কমে যাওয়া, মূল্যবোধের অবক্ষয়, জমির ব্যবহার বৃদ্ধি, খাদ্য আমদানি বৃদ্ধি, এগুলো হচ্ছে জনসংখ্যার সমস্যা। এই যে বিভিন্ন জনসংখ্যার সমস্যা রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়গুলো কি? জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়গুলো হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা করা, বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু করা, বাল্য বিবাহ ও বহু বিবাহটা বন্ধ করা, নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ধর্মান্ধতা, পুত্র সন্তানের উপর নির্ভরশীলতা, এগুলো দূর করা। কারণ অনেক সময় আমরা কি করি, ধর্মান্ধতা বা পুত্র ধর্মের হচ্ছে দোহাই দিয়ে, কিন্তু অনেক সময় যারা হচ্ছে মানে অনেকটা ধর্মীয় রীতিনীতি মেনে চলে, তারা সব সময় হচ্ছে এই জিনিসটা অনেক গুরুত্ব সহকারে দেখে। তারপরে পুত্র সন্তানের উপর অনেকের নির্ভরশীলতা রয়েছে, পুত্র সন্তান না থাকলে হবে না, তখন তারা এগুলোর উপর নির্ভরশীলতার কারণে অধিক সন্তানের প্রতি বেশি হচ্ছে আগ্রহ প্রকাশ করে। এই জন্য এই নির্ভরশীলতাগুলো দূর করতে হবে, তবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি রোধ আমরা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের মূল্যায়নে এখানে কিছু প্রশ্ন আছে, আসলে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। স্থানভেদে অভিগমনকে কয় ভাগে ভাগ করা যায়? স্থানভেদে অভিগমনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বলপূর্বক অভিগমন, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বেচ্ছায় অভিগমন, যেটা আমরা হচ্ছে যেটা নিজে ইচ্ছায় যাই সেটা। কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা হচ্ছে একটা কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট ভূমির অনুপাতের যে হচ্ছে যখন কোনো তারতম্য থাকে না, ভারসাম্য হচ্ছে বজায় রেখে চলে, অর্থাৎ মোট জনসংখ্যা এবং মোট ভূমির অনুপাতের যে ভারসাম্য থাকে, তখন সেই দেশের জনসংখ্যাকে আমরা কাম্য জনসংখ্যা বলতে পারি। অবাধ অভিবাসন কি? অবাধ অভিবাসন নিজেদের প্রয়োজনে, অর্থাৎ স্বেচ্ছায় যখন বাসস্থান ত্যাগ করে আমরা নতুন কোনো স্থানে গিয়ে বসতি স্থাপন করি, বসবাস করি, তখন তাকে আমরা অবাধ অভিবাসন বলি। আর কোন সময়কে প্রাথমিক পর্যায়ে বলা হয়? প্রাথমিক পর্যায়ে বলতে আমরা সুদূর অতীতকাল থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আমরা প্রাথমিক পর্যায়ে বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের 10ম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এই অধ্যায়টার উপর রিভিশন ক্লাস নেওয়া হবে। উক্ত অধ্যায়কে তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। আগামী ক্লাস দেখা পর্যন্ত, ক্লাস নেওয়া পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।